আজকের ভিডিওটা শুরু করছি ভোর 4টে থেকে। চলুন সবার আগে আপনাদের সাথে বাইরের ভিউটা শেয়ার করি। এই দেখুন, বাইরে এখনো সূর্যের আলো ফোটেনি, এখনো অন্ধকার রয়েছে। চলুন তাহলে আগে রেডি হয়ে বাইরে বেরিয়ে দেন আবার আপনাদের সাথে কথা বলছি। বেরিয়ে গেছি বাইরে, এখন বাজে ভোর 5:07। আজকের জার্নিটা আমাদের এখান থেকেই শুরু হচ্ছে। আশা করি থাম্বনেল আর ইন্ট্রো দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকে কিসের ভিডিও আসতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়ন অফ দ্য বেঙ্গল দেখতে। আশা করি কম বেশি আপনারা সবাই এই জায়গার নাম শুনেছেন। আজকে আমরা এখানেই যাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল দেখতে। আমাদের যাত্রা শুরু হয়েছে তারাতলা ব্রিজ থেকে, দেন আমরা মাঝরাট ব্রিজ হয়ে যাই। বাঁ দিকে যেই ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাঝরাট থেকে জোকার মেট্রো, যেটা এখন আমাদের চালু হয়ে গেছে। আপনারা যদি কেউ মেট্রো এখনো না চড়ে থাকেন তো অবশ্যই মাঝরাট থেকে জোকার মেট্রোটা চড়ে দেখতে পারেন, বেশ ভালো করেছে। দেখুন, গল্প করতে করতে আমরা প্রিন্সেপ ঘাটের কাছে চলে এসেছি। আমরা এখান থেকে ফার্স্ট যাব হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন থেকে বালি ব্রিজ। চলুন তাহলে যেতে যেতে কথা হচ্ছে। প্রিন্সেপ ঘাট ক্রস করে আমরা বাবুঘাটের সামনে দিয়ে যাই। আপনাদের সাথে ভোরের বাবুঘাটের ভিউটাও শেয়ার করে নিলাম। অসাধারণ লাগছিল এই ভোরবেলা বাবুঘাটের চারপাশটা দেখতে। আমাদের হাতে খুব একটা সময় ছিল না বলে আমরা এখানে দাঁড়াতে পারিনি, নালে হয়তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়াতাম। বাবুঘাট হয়ে আমরা হাওড়া ব্রিজে যাই, রবীন্দ্র সেতু হয়ে আমরা যাই বালি ব্রিজ। রবীন্দ্র সেতু পৌঁছাতে পৌঁছাতে আমাদের ভোর 6:30 বেজে গেছিল। এবার এখান থেকে বালি ব্রিজ যেতে যেতে আরো আধা ঘন্টার মতন সময় লেগে গেছিল। চলুন তাহলে যেতে যেতে কথা হচ্ছে, ততক্ষণ আপনারা হাওড়া ব্রিজের ভিউটা এনজয় করুন। পৌঁছে গেছি আমরা বালি ব্রিজ। এখান থেকে আমরা যাব কোলাঘাট। আপনারা চাইলে ডাইরেক্ট তারাতলা বা বেহালা থেকে কোলাঘাট আসতে পারেন। আমরা একটু ঘুরে এসেছিলাম কারণ আমরা ঠিক লোকেশনটা জানতাম না, সেই জন্য আমাদেরকে একটু বেশি ঘুরতে হয়েছিল। বালি ব্রিজ পৌঁছাতে পৌঁছাতে আমাদের ভোর 7টা বেজে গেছিল। যদি আমরা এত ঘুরে না আসতাম তাহলে হয়তো আমরা অনেকক্ষণ আগেই কোলাঘাটে পৌঁছে যেতে পারতাম। বালি ব্রিজ থেকে দক্ষিণেশ্বরের মন্দিরও দেখতে পাওয়া যায়। এই দেখুন, আপনাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমেও শেয়ার করে দিলাম। বালি ব্রিজ ছেড়ে আমরা হাইওয়েতে উঠি। এই টোল প্লাজাটা দেন আমাদেরকে ক্রস করতে হয়। এই টোল প্লাজাটা ক্রস করে আরো অনেকটা যেতে হবে আমাদের কোলাঘাট পৌঁছানোর জন্য। আপনারা যারা জানেন যে তারাতলা বা বেহালা থেকে ডাইরেক্ট কিভাবে কোলাঘাট যেতে হয় তারা ইজিলি পৌঁছে যেতে পারবেন, বাট যারা জানেন না অবশ্যই হাতে কিছুটা সময় নিয়ে বেরাবেন, না হলে একটু রাস্তায় প্রবলেম হতে পারে ম্যাপ দেখে গেলে। আমাদেরও হয়েছিল গুগল ম্যাপ ফলো করে যাওয়ার জন্য। ওখানে লোকাল লোকেদের আপনারা চাইলে জিজ্ঞাসা করতে পারেন, বাট আমার মতে সব থেকে বেটার হবে আপনারা ওখানে ট্রাফিক গার্ডদের জিজ্ঞাসা করবেন, ওরা এক্স্যাক্ট লোকেশনটা আপনাকে ঠিকভাবে বলতে পারবে। এই হাইওয়েটা ক্রস করেই আমরা কোলাঘাট ব্রিজে পৌঁছাই। পৌঁছে গেছি আমরা কোলাঘাট ব্রিজ। এবার এখানে আমরা 5-10 মিনিট দাঁড়াই। আমরা বাবুঘাটেও দাঁড়াতে পারিনি আর বালি ব্রিজেও দাঁড়াতে পারিনি, সেই জন্য এখানে আমরা কিছুক্ষণ ব্রেক নিই। একটানা অনেকক্ষণ ধরে বাইক চালানো হচ্ছে, সেই জন্য একটু রেস্টেরও দরকার ছিল। এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়াই, দাঁড়িয়ে একটু ফটো তুলি, দেন আবার এখান থেকে আমরা রওনা দিই। আমাদের এখনো পর্যন্ত সকালের কোনো ব্রেকফাস্ট হয়নি, তাই সেটাও করতে আমাদেরকে কোনো ধাবা বা হোটেলে দাঁড়াতে হবে। এতটা আস্তে আস্তে তেমন কোনো ধাবা বা হোটেল আমরা আপাতত পাইনি, দেখি আগে যেতে যেতে নিশ্চয়ই পাবো। এটা হচ্ছে কোলাঘাট হাইওয়ে। এই হাইওয়েতেই আমরা একটা ধাবাতেও আমাদের সকালের ব্রেকফাস্টটাও কমপ্লিট করেছি। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে পুরো ভিডিওটা প্লিজ দেখবেন। কলকাতা থেকে গনগনি যাওয়ার
পুরো রোড ম্যাপ আমি ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। পেয়ে গেছি আমরা একটা হোটেল। এই হোটেলটার নাম হচ্ছে আহার হোটেল। এখানেই আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আমরা বেরিয়েছি ভোর 5টায়, আর এখন বাজে সকাল 9টা। তাই খিদে আমাদের দুজনেরই খুব জোর পেয়েছে। এবার এখান থেকে খাওয়া দাওয়া করেই আমরা আমাদের মেন গন্তব্যের দিকে রওনা দেব। আর কোনো ব্রেক রাস্তার মধ্যে নেব না। বেশ ভিড় হয়েছিল এই হোটেলটায়, তাই খাওয়া দাওয়া করে বেরাতে একটু সময় লেগে গেছিল। আর এদের সার্ভিসটাও খুব একটা ফাস্ট ছিল না। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম আমার জন্য ডিম টোস্ট আর ওর জন্য মুড়ি ঘুগনি। চলুন তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন বেরিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি। 2000 years later. সকালের ব্রেকফাস্ট ডান। মুড়ি ঘুগনিটা খেতে খুব একটা ভালো ছিল না, ডিম টোস্টটা তাও ঠিকঠাক খেতে ছিল। এই কোলাঘাটের হাইওয়ে থেকেই একটা সামনে মোড় পড়বে, ওই মোড় থেকে ডান দিকে টার্ন নিতে হবে। গুগল ম্যাপ আমাদেরকে যেমন দেখিয়েছে রাস্তা, আমরা সেরকম ভাবেই গেছি। আর লোকাল লোকেদেরও জিজ্ঞাসা করেছি, তারাও আমাদেরকে এই রাস্তাটাই গাইড করেছে। এই রাস্তাটা একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাবে। এই গ্রাম্য পরিবেশটার মধ্যে দিয়ে বেশ অনেকটা রাস্তা আপনাদেরকে যেতে হবে। শুনলেন স্লোগানটা? যদি না শুনে থাকেন তো ভিডিওটা একবার রিভার্স করে শুনে আসুন। জানি না আমি ওদের কাছে কেন স্বাধীনতা দিবস উদযাপন করাটাও একটা ছেলে খেলায় পরিণত হয়েছে। এরম করে উদযাপন করার থাকলে হয়তো নাই করতে পারে, ওটাই বেটার হয়। শুধু শুধু আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে ওরা অসম্মান করছে, আর কিছুই নয়। যাই হোক, এই গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়েই আপনাদেরকে বেশ অনেকটা পথ যেতে হবে। মোটামুটি ভালোই রাস্তা পাবেন, গাড়ি চালাতে খুব একটা অসুবিধা হবে না। এই গ্রাম্য পরিবেশটা ছেড়ে আমরা হাইওয়েতে উঠি। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 116 NH 116। এই হাইওয়েটা দিয়ে অনেকটা পথ সোজা যেতে হবে। গুগল ম্যাপে এই হাইওয়েটার নাম ঘাটাল রোড দেখাচ্ছিল। এখান থেকে ঘাটালেও ওঠা যাবে। চলুন তাহলে আমরা আগে ঘাটালে পৌঁছাই, দেন আবার আপনাদের সাথে কথা বলছি। পৌঁছে গেছি আমরা ঘাটাল। দেখুন ওইদিকে লেখা আছে আই লাভ ঘাটাল। চলুন এখান থেকে এবার আমাদেরকে বাঁদিকে টার্ন নিতে হবে। গুগল ম্যাপ আমাদেরকে তাই দেখাচ্ছে। এবার এখান থেকে আমরা যাব গড়বেতা। গড়বেতার পরে গনগনি। আপাতত আমরা যতটা রাস্তা এসেছি মোটামুটি রাস্তা ভালোই ছিল, খুব একটা খারাপ রাস্তা আমরা পাইনি। আমাদেরকে মেদিনীপুর ক্রস করতে হবে। আশা করি উপরের রোড ম্যাপটা আপনারা দেখে বুঝতেই পারলেন। অনেকটা রাস্তা আপনাদেরকে ট্রাভেল করতে হবে। যদি আপনারা বাইক নিয়ে যান তো তাহলে কম করে তো আপনাদেরকে 4 থেকে 5 ঘন্টারও বেশি ট্রাভেল করতে হতে পারে। আমরা বেহালা থেকে গেছিলাম, আমাদের 5-6 ঘন্টার মতন তো বাইকে ট্রাভেল করতে হয়েছিলই। আমরা ভোর 5টায় বেরিয়ে আমাদেরকে গনগনি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 12টার কাছাকাছি বেজে গেছিল। আর আমরা রাস্তাও জানতাম না, সেই জন্য একটু রাস্তা খুঁজে খুঁজে যাওয়ার জন্য একটু টাইমটা বেশি কনজিউম করেছিল আমাদের। এইটাও হচ্ছে হাইওয়ে। এই হাইওয়েটা ধরেই আপনাদেরকে অনেকটা পথ সোজা যেতে হবে। কত করে গো দাদা আখের রস? 15-20 টাকা নেই এখান থেকে 17 আর 10 27 কিলোমিটার যেতে হবে। A few moments later. আস্তে আস্তে আমরা রাস্তায় একটা জায়গায় আখের রস বিক্রি হচ্ছিল দেখতে পাই। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা দুজনে একটু আখের রস খাই। অনেকটা রাস্তা এই রোদের মধ্যে বাইক চালিয়ে এসেছি, সেই জন্য একটুখানি আখের রস খেয়ে শরীরটাকেও হাইড্রেট করে নিই। দেন আবার আমরা আমাদের ট্রাভেল শুরু করি। আর
একবার ওখানে লোকটাকে জিজ্ঞাসা করে নি ওখান থেকে আর গনগনি যেতে কতটা সময় লাগবে আর আমরা ঠিকঠাক রাস্তাতেই যাচ্ছি কিনা। উনিও কনফার্ম করেন যে আমরা ঠিকঠাকই যাচ্ছি। দেখেছেন এই চারপাশের ভিউটা কি সুন্দর লাগছিল। এরকম যেতে যেতে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিউ রাস্তায় পাবেন। চলুন আমিও আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি যতটা পসিবল। এখনো তো শালবনির জঙ্গল শুরু হয়নি, ওখানের ভিউটা আরো সুন্দর। আপনারা যদি কোনোদিন গনগনি ট্রাভেল করেন তো কোনোদিনই গরমে ট্রাভেল করবেন না, তাহলে খুব কষ্ট হবে। কারণ রাস্তায় তো রোদ পাবেনই, আর যেই জায়গাটায় গনগনি অবস্থিত অসম্ভব রোদ ওই জায়গাটায়। আমরা যখন গেছিলাম তখন একটু মেঘলা ছিল, তাও অনেক কষ্ট হয়েছিল আমাদের। সেই জন্যে চেষ্টা করবেন বর্ষাকাল কিংবা শীতকালেই যাওয়া। এই দেখুন এখানে আরো একটা জঙ্গল শুরু হয়েছে। এই গাছগুলোর নাম কি আমি জানি না, কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। পুরো সাদা গাছ, চারদিকটা সাদা গাছে ভরা। দেখুন আপনাদের সাথেও আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, কতটা সুন্দর লাগছিল দেখতে। এরপরেই আসবে শালবনির জঙ্গল, সেটাও অসাধারণ সুন্দর। এই মন্দিরটা থেকেই শুরু হচ্ছে শালবনির জঙ্গল। এখানে একটা শিব ঠাকুরের বড় মন্দির পাবেন। মন্দিরটার পরেই এই বনটা শুরু হচ্ছে। এটাই হচ্ছে শালবনির জঙ্গল, দুদিক শাল গাছে ভরা। দেখুন চারদিকটা কতটা সুন্দর, মনে হবে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে চলে এসেছেন। চারদিকটা সবুজ সবুজ আর সবুজে ভরা, খুব সুন্দর চারদিকটা। আর রাস্তাটাও খুবই ভালো, তো আপনাদের ট্রাভেল করতে খুব একটা অসুবিধা হবে না। আর এত সবুজ দেখে আপনাদের চোখ মন প্রাণ সবই ভরে যাবে। শালবনির জঙ্গল ছেড়ে আমরা গড়বেতায় পৌঁছাই। মোটামুটি গনগনির কাছাকাছি চলেই এসেছি, আর কিছুটা পথ গেলেই গনগনি। আপনারা যখন ট্রাভেল করবেন অবশ্যই চেষ্টা করবেন গুগল ম্যাপের সাথে সাথে লোকাল লোকদের জিজ্ঞাসা করেই ট্রাভেল করার, কারণ গুগল ম্যাপ মাঝে মাঝে ঘুর পথ দেখায়। লোকাল লোকদের জিজ্ঞাসা করবেন, তাহলে হয়তো ট্রাভেল করতে একটু ইজি হবে। গড়বেতা কলেজ ক্রস করে আপনারা এরকম একটা LIC বিল্ডিং পাবেন। ঠিক বিল্ডিংটার কিছুটা আগেই আপনারা গনগনি যাওয়ার রাস্তায় পৌঁছে যাবেন। ফাইনালি আমরাও পৌঁছে গেছি গনগনির। আমরা ভোর 5টা থেকে জার্নি শুরু করে এখানে পৌঁছাতে পৌঁছাতে 11:30 12টা বাজিয়ে দিয়েছিলাম, কারণ আমরা একদমই লোকেশন জানতাম না। পুরোটাই গুগল ম্যাপের ভরসা করে আর লোকাল লোকদের জিজ্ঞাসা করেই এসেছিলাম, সেই জন্য আমাদের এতটা সময় লেগেছিল। আপনারাও যখন ট্রাভেল করবেন হাতে ঘন্টা 2-1 সময় এক্সট্রা নিয়েই ট্রাভেল করবেন, তাহলে আপনাদের ইজি হবে। আর একদমই জোরে গাড়ি চালাবেন না। আমার এই ভিডিওটাতে আপনারা যত তাড়াতাড়ি দেখেছেন আমরা এতটা জোরেও গাড়ি চালিয়ে আসিনি। এইখানের রাস্তাটা পুরোটাই আপনারা লাল মাটির রাস্তা পাবেন। দেখুন, আশা করি দেখে বুঝতেই পারছেন। এটাই হচ্ছে গিরিখাতের জায়গাটা। এখানে আপনারা আপনাদের 4 হুইলার হোক 2 হুইলার হোক পার্ক করতে পারবেন। আমরাও আমাদের বাইকটা এখানেই পার্ক করি। ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে গিরিখাত। চলুন আস্তে আস্তে নিচেও ঘুরে দেখাবো আপনাদেরকে। বাইক পার্ক করে আমরা প্রথমেই যাই একটুখানি ঠান্ডা জল কিনতে, কারণ অনেকটা রাস্তা ট্রাভেল করে এসেছি। একটু মুখে চোখে জল দিয়ে দেন পুরো জায়গাটা আমরা ঘুরে দেখব। এই দোকানটা থেকে আমরা একটা বড় জলের বোতল নিই, যেই জলের বোতলগুলোর দাম 20 টাকা করে সব জায়গায় পাওয়া যায়। এখানে সেই জলের বোতলগুলোর দাম 25 টাকা করে। এখানে সব কিছুরই দাম বেশি। যাই হোক, দাম নিয়ে খাওয়া দাওয়া নিয়ে পরে কথা বলছি, আগে জায়গাটা ঘুরে দেখি। এবার আসি এই জায়গাটার একটি ঐতিহাসিক এবং পৌরাণিক গল্প নিয়ে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা অঞ্চলের খুব কাছাকাছি অবস্থিত এই জায়গাটি। আজ থেকে হাজার হাজার বছর আগে এই জায়গাটির উপর দিয়েই শিলাবতী নদী বয়ে গেছিল। সেই জন্যেই এই সমস্ত বড় বড় গিরিখাতের সৃষ্টি হয়েছে। এই মাটিগুলো মূলত ল্যাটেরাইট মাটি। শিলাবতী নদী বয়ে যাওয়ার কারণেই এই গভীর গিরিখাতগুলির এখানে সৃষ্টি হয়েছে। দেখুন, এখান থেকে এখনো জলস্রোত বয়ে যাচ্ছে। এখানে যে গিরিখাতগুলি অবস্থিত সেগুলো 70-এরও বেশি ফিট গভীর।
তবুও আপনারা পায়ে হেঁটে এগুলো ঘুরে দেখতে পাবেন, কোনো অসুবিধা হবে না। এবার একটা ঐতিহাসিক কাহিনী আপনাদের সাথে শেয়ার করছি এই জায়গাটা ঘিরে। ইংরেজ শাসনকালে যখন চুয়ার বিদ্রোহ হয়েছিল, তখন নাকি ইংরেজদের মূল ঘাঁটি ছিল এই গনগনি এবং এর আশেপাশের জঙ্গলগুলো। এই সত্য কাহিনীগুলো শুনলেও কেমন লাগে না যে এই জায়গাতেই নাকি ইংরেজরা কোনো এক সময় নিজেদের ঘাঁটি গেড়েছিল। যাই হোক, এই তো গেল ঐতিহাসিক কাহিনী। এবার চলুন আপনাদের সাথে একটা পৌরাণিক কাহিনী শেয়ার করি। পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে বনবাস করছিল, তখন নাকি ওরা এই জায়গাতে এসেই অজ্ঞাতবাসে বনবাস কাটাচ্ছিল। আর এখানেই নাকি তখন থাকতো সেই বকাসুর নামে রাক্ষসটি, যারা এখানকার গ্রামবাসীদের ধরে নিয়ে জ্যান্ত খেয়ে ফেলতো। আর এখানেই ভীমের হাতে সেই রাক্ষসটির মৃত্যু হয়। এই দুটো কাহিনী নাকি এখানের সত্য কাহিনী। আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া দুটো সত্য ঐতিহাসিক এবং পৌরাণিক কাহিনী। আপনারা অনেকেই হয়তো এই কাহিনীগুলো জেনে থাকবেন, আর অনেকেই হয়তো জানেন না। সেই জন্যে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এই দুটো কাহিনী শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া আপনাদের যদি কোনো ঐতিহাসিক কাহিনী এই গনগনির জায়গা জুড়ে থাকে জানা, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে সেটাও জানাতে পারেন। আপনারা এখানে ঘুরতে গেলে অবশ্যই চেষ্টা করবেন স্পোর্টস শুজ পরে যাওয়ার। নর্মাল স্লিপার বা স্যান্ডেল পরে গেলে এখানে রাস্তায় চলতে বেশ অসুবিধা হবে, কারণ এখানের পাথরের রাস্তা আর অনেকটা খাড়া রাস্তা। খুব সমস্যা হবে আপনাদের এই পথ চলতে। আমার যেই সমস্যাটা হয়েছিল, আমি তো এক দুবার হোঁচট খেয়ে খেয়ে পড়েই যাচ্ছিলাম। এখানের হয়তো ক্যামেরার কালারটা আপনারা এক দুবার ডিফারেন্ট দেখবেন, কারণ এখানে ওয়েদারটাও বারবার চেঞ্জ হচ্ছিল। একবার করে রোদ উঠছিল, একবার করে মেঘ হচ্ছিল। সেই জন্য হয়তো ক্যামেরার কালার কোয়ালিটিটাও একটুখানি চেঞ্জ হয়েছে বারবার, তো সেটা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। দেখছেন চারদিকটা কত সুন্দর লাগছে, কি সুন্দর দেখতে, শুধু চারিদিকটা শুধু দেখুন আপনারা। চারিদিকে অসংখ্য গিরিখাতের সৃষ্টি হয়েছে শিলাবতী নদী বয়ে যাওয়ার কারণে। আপনারা এখানে অবশ্যই চাইলে একবার ঘুরে যেতে পারেন, খুব সুন্দর জায়গাই। গিরিখাতগুলো ঘুরে দেখার পর আমরা উপরে উঠে আসি আর এখান থেকে আইসক্রিম নিই। আইসক্রিম কি আছে? আইসক্রিম আছে, লাবড়ি কুলফি আছে, রয়্যাল লাবড়ি হবে, কাপ হবে, চকোবার হবে, চাচি কুলফি হবে, কোন আইসক্রিম আছে দেখুন, মালাই কুলফি আছে দেখুন, শাহী ফিন্নি কুলফি আছে দেখুন, পুরো ফার্স্ট কাঠি কিছু দিয়ে দিন। কাঠি সব দিচ্ছি আমরা। চকোবার আছে? হ্যাঁ, চকোবার হবে। চকোবার দিয়ে দিন। বলছি অরেঞ্জ স্টিক, ম্যাঙ্গো স্টিক কিছু আছে? কি আছে? ম্যাঙ্গো স্টিক হবে। আর কোলা? না, কোলা হবে না। আর ছোট কোন কি আছে? ছোট কোন আপনার হচ্ছে 25 টাকার আছে, 10 টাকার আছে, 35-এর হবে, 50-এর হবে। আর ম্যাঙ্গো স্টিক কত? 10 টাকা দাম। এটা একটা দুটো দিন, মানে একটা। আইসক্রিম খেয়ে একটু বসে দেন আমরা এখানেই একটা রিসর্ট রয়েছে যেটা দেখতে যাই। এই রিসর্টটা মেনলি যদি কেউ থাকতে চান তাহলে বুকিং করতে পারেন, নর্মাল ঘুরে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট কেউ যদি গনগনি এসে স্টে করতে চায় তাহলে এই রিসর্টে আপনারা বুকিং করতে পারেন। এখানে বুকিংয়ের জন্য অনলাইনে প্রসেস রয়েছে, অনলাইন বুকিং করতে হয়। আর এখানে ঢোকার জন্য পার হেড টিকিট লাগে 5 টাকা করে। ভিতরে দেখার তেমন কিছু নেই বললেই চলে, শুধু একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। ওই ডান দিকের যেই বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে রেস্টুরেন্ট, যেটার সার্ভিস খুবই বাজে ছিল। আমি ধীরে ধীরে আপনাদের সাথে সবই শেয়ার করছি।
আর একটা টাওয়ার আপনারা এখানে দেখতে পাবেন, যেই টাওয়ার দিয়ে পুরো গনগনির ভিউটা পেয়ে যাবেন। চলুন তাহলে এবার দুপুরের লাঞ্চটা কমপ্লিট করা যাক। এখান থেকে আমরা একটা মাছের থালি আর একটা মাংসর থালি নিয়েছিলাম। কেমন খেতে, কি রকম সার্ভিস, সবকিছু আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। 2000 years later. লাঞ্চ কমপ্লিট আমাদের। তো আসি এবার ওখানের সার্ভিসের কথায়। চিকেন থালি 190 টাকা, ফিশ থালি 130 টাকা। ভাতের কোয়ান্টিটি 1 হাতা ভাতের থেকেও কম। একটা করে এক্সট্রা পাঁপড় নিলে 5 টাকা করে পে করতে হয়, আর একটা করে হাতা এক্সট্রা ভাত নিলে 10 টাকা করে পে করতে হয়। খাওয়ার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, সার্ভিস খুবই বাজে ছিল। সবাই ওখানে কমপ্লেন করছিল যে এত বাজে সার্ভিস কেন ওদের, আর হাই প্রাইস ছিল, অনেকটাই দাম বেশি ছিল। আমরা একটা চিকেন থালি, একটা ফিশ থালি নিয়েছিলাম, ওটাতেই 300 টাকার উপরে বিল হয়ে গেছিল। মেনলি বলা চলে ওখানে সবকিছুরই দাম বেশি আর সার্ভিস প্রোভাইড খুবই বাজে। যাই হোক, এটা হচ্ছে টাওয়ার থেকে নিচের জায়গাটার ভিউ। মোটামুটি ভালোই লাগছিল ভিউটা। তারপর ওখান থেকে আমরা আসি এই মন্দিরটিতে। এই মন্দিরটি ওই গিরিখাতগুলোর থেকে একটুখানি উপর দিকে উঠে আসলেই আপনারা পেয়ে যাবেন। ওখানের কাউকে লোকালে জিজ্ঞাসা করে নেবেন এখানে মা ভবতারিণীর মন্দির কোথায় আছে, ওনারাও গাইড করে দেবেন। এই মন্দিরটি হচ্ছে মা ভবতারিণীর মন্দির। এই মন্দিরটিও আমরা ঘুরে দেখি আর আপনাদের সাথেও ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি। এই মন্দিরটির ঠিক পিছনে রয়েছে এই রকম 3টে গর্ত। আমি জানি না এই গর্তগুলোতে কি করা হয়, বাট আমার দেখে মনে হয়েছিল হয়তো কোনো পুজো হলে এই গর্তগুলোতেই মায়ের ভোগ রান্না করা হয়। এখান থেকেও আপনারা গিরিখাতগুলো দেখতে পাবেন। চলুন আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখান থেকেও গিরিখাতের ভিউটা বেশ সুন্দর লাগছিল। এই জায়গাটা অনেকেই জানেন না, আমরা লোকালে জিজ্ঞাসা করে এই জায়গাটা এক্সপ্লোর করি। দেখুন চারপাশটা কতটা সুন্দর দেখতে এখানের। আর এইটা অনেকটা উঁচু ছিল, আর এর নিচেই ছিল সমস্ত গিরিখাতগুলো। এই দেখুন, দেখেছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর ওই যে সামনে যেই নদীটা বয়ে যাচ্ছে দেখছেন, ওটাই শিলাবতী নদী। আজকে গনগনির জার্নি ছিল এতটাই। আপনাদের আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর নেক্সট কোন টপিকে আপনারা ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।